দেশে ফেরার দ্বিতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে জুমার নামাজের পর দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ির অবস্থা। আওয়ামী লীগ কর্মীরা কিন্তু পরিকল্পনা করে রাস্তায় আক্রমণ করে আজকে। এদিকে আজ জুমার পর তারেক রহমান কঠিন বিপদের মুখে পড়ে। জামাত এনসিপি এক হয়ে তারা পরিকল্পনা করে রাজপথে নেমেছে। তারেক রহমান দেশে এসে বিশাল ভুল করে, এই নিয়ে সারা দেশে উত্তেজনা চলছে। দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজও বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেসব জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার আরিফ। আরিফ, একটু কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি এখন আছি গুলশান 2 নম্বরে তারেক রহমানের যে বাড়ি, সেই বাড়িটির সামনেই। এখান থেকে আমরা যেটি তাদের সাথে এখনো এসে আবার তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, গতকালকে শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। যেদিন তারেক জিয়া আসবেন। বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ ক্ষমতার দ্বন্দ্ব প্রতিদিন নয়া নয়া মোড় নিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের চলমান ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়া দরকার। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন নেত্রী কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। জনাব তারেক রহমান ও এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগও রাজপথে নেমে এসেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আওয়ামী লীগ কর্মীরা এবার রাজপথে নামে তারেক রহমানের বিরুদ্ধে এবং আজ জুমার পর তারেক রহমানের খুবই খারাপ অবস্থা করে। দর্শক শ্রোতা, গতকালকে তারেক রহমান বাংলাদেশে এসেছিলেন, তারপর থেকেই তিনি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। আজকে নতুন অনেক ঘটনা ঘটায়। আওয়ামী লীগ কর্মীরা এটা আগে থেকেই গোপনে পরিকল্পনা করে রেখেছিল। এরই সাথে এনসিপি, জামাত, এদের নামও আমরা শুনতে পারি। দর্শক শ্রোতা, দেশের বর্তমান অবস্থা এবং রাজপথে কি হচ্ছে ঢাকায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, এবং তারেক রহমানের পদক্ষেপ বা তার অবস্থা এইসবও দেখতে পারবেন এই একটি নিউজে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দেশে ফেরার দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত হবেন আরিফ রহমান। জিয়াউর রহমানের সমাধিতে আছেন জাওয়াত মাহমুদ এবং জাতীয় স্মৃতিসৌধে আছেন হুমায়ুন কবির। আমরা শুরুতেই আরিফের কাছে যেতে চাই। আরিফ, জানাবেন যে তারেক রহমানের আজকের কর্মসূচি ঘিরে বিস্তারিত কি আছে, সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? সানি, গুলশান 2 এর এই যে 196 নম্বর যে বাড়িটি আমার পিছনে রয়েছে, সেই 96 নম্বর বাড়িতে প্রথমবারের মতো 17 বছর বেশি সময় পরে রাত কাটাচ্ছেন তারেক রহমান। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তার নেতাকর্মীরা এখানে আসছেন, ঘুরে দেখছেন, এক নজর তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারা এখানে আসছেন। আমি যদি এই বাড়িটি সম্পর্কে বলতে চাই, এই বাড়িটি কিন্তু 1981 সালে জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন তখন তার নামে বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে তার মৃত্যুর পরে এটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যদিও এতদিন পর্যন্ত এই বাসাটি ব্যবহার করতেন ব্রিটিশ আমেরিকান টোবাক্কো ব্যবহার করতেন এবং সরকার তরফ থেকে সেই ভাড়াটি নেওয়া হতো। যদিও এই জিয়া পরিবারের কাছে কিন্তু এই বাসাটি ছিল না, কিন্তু এই চলতি বছরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এই বাসাটি হস্তান্তর করে দেওয়া হয় কাগজে পত্রে জিয়া ফ্যামিলির হাতে। এরপরে যখন তারেক রহমান দেশে আসার গুঞ্জন তৈরি হয়, তখন কিন্তু এই বাসাটিতে তিনি থাকবেন কি থাকবেন না তা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে এই বাসাটি তাদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া আমরা দেখছি যে জুমার নামাজের পরে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তিনি এখানে গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়তে পারেন এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে, যদিও এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এরপরে ওখান থেকে জিয়াউর রহমানের যেই মাজার রয়েছে সেখানে যাবেন, সেখানে গিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরবর্তীতে তিনি সাভারে যাবেন। এখন পর্যন্ত এই তথ্যটি কিন্তু আমাদের হাতে রয়েছে। আমরা দেখেছি এই বাসাটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিএসএফ, এছাড়া পুলিশ, ডিবি কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে চারদিকে। রাজনীতির বাইরে ও ভেতরে এই প্রত্যাবর্তনকে ঘিরে ছিল আবেগ, কৌতূহল ও আলোচনার ঢেউ। 25 ডিসেম্বর বেলা 11:54 সপরিবারে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। এরপর লাল সবুজ রঙের একটি বুলেট প্রুফ গাড়িতে চড়ে তিনি রওনা হন পূর্বাচলে 300 ফুটে গণসংবর্ধনা মঞ্চের দিকে। এদিনের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে সামাজিক মাধ্যমের প্রেমে। দেশে ফেরা উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেলা 2টা পর্যন্ত ধারাবাহিকভাবে 7টি পোস্ট দেন তারেক রহমান। প্রতিটি পোস্টে ফুটে উঠে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার অনুভূতি, আবেগ ও কৃতজ্ঞতার ভাষা।
পূর্বাচলে 300 ফুটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছার আগ মুহূর্তে বেলা 3:17 তার ফেসবুক পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় তিনি জনতাকে উদ্দেশ্য করে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এর ক্যাপশনে তিনি উল্লেখ করেন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ তাআলার উপর একনিষ্ঠ ভরসার বহিঃপ্রকাশ করেছেন তারেক রহমান। সেই সঙ্গে তিনি পূর্বাচলের 300 ফিট এলাকায় গণসংবর্ধনা স্থলের একটি ভিডিও সংযুক্ত করেন। ক্যাপশনে তারেক রহমান লিখেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। এদিন বিকাল 3:50 গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি। এই সময় নেতাকর্মীদের একের পর এক স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনা স্থল। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। বহুল প্রতীক্ষিত ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। নির্বাচন যত ঘনিয়ে আসবে, শোডাউনের খেলা চলবে। জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি চেষ্টা করেছে তারা সর্বোচ্চ পরিমাণ লোক সমাগম করার জন্য 300 ফিট এলাকায়। আর এটাতে বিএনপির যেই বর্তমান রাজনৈতিক শক্তি সেটা একটা বহিঃপ্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল মিডিয়ায় এই নিউজটা ফলাওভাবে প্রচারিত হয়েছে এবং তারেক রহমান আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, বিবিসি আর অনেক পত্রিকা এটা মেনশন করেছে। কারণ এই লোক সমাগম দেখে, কারণ পশ্চিমা বিশ্বে এরকম লোক সমাগম হয় না। এখন এই লোক সমাগমের পরে এবার আরো একটা মহা সমাবেশ দেখতে যাচ্ছেন আপনারা আগামী 3রা জানুয়ারি। আর এই সমাবেশ ঘটাবে কারা? জামাত ইসলাম। বরাবরই জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে এতটুকু তো বুঝতে পারি বা সেই ছাত্র জীবন থেকে দেখে আসছি, জামাত ইসলামের চেইন অফ কমান্ড এবং পলিটিক্যাল যে মুভমেন্ট সেটা টোটালি ডিফারেন্ট। সুশৃঙ্খল ভাবে তারা মুভমেন্ট করে। এমনকি যে কোনো কাজে আপনি দেখবেন আজারি হুজুরের যে প্রথম মাহফিলগুলো হইতো তিনি জামাত করেন, এটা আমরা কম বেশি এখন সবাই জানি। যখন তাকে প্রমোশন করা হয়েছে বা প্রমোট করা হয়েছে, সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা তার মাহফিলে যাইতো। আর বাঙালি যেখানে বেশি জটলা দেখে সেখানে ভিড় করে। আর আজারি হুজুর তো নিজেও একটা মাস্টারপিস, বাকিটা তার গুণাবলীতে তিনি অর্জন করে নিয়েছেন। বিএনপির গতকালকের এই প্রোগ্রাম দেখার পর যখন এই নিউজটা আমি দেখলাম যে আগামী 3রা জানুয়ারি জামাত তাদের ঐতিহাসিক মহা সমাবেশ করার ঘোষণা করেছেন, সেখানে জামাতের নেতাকর্মীরা বলছিল যে বিএনপির প্রোগ্রামের তলায় 3 গুণ মানুষ তারা উপস্থিত হবেন। এমনকি বাংলাদেশ দেখবে যে জামাতের আসলে শক্তি কত। তো আমার কাছে মনে হয় না যে অস্বাভাবিক কিছু। সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা আপনি দেখবেন যে ঢাকা শহরে আসছে। এখন এ নিয়ে অলরেডি আগামী 3রা জানুয়ারি জামাত ইসলামের উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিতব্য মহা সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তারা একটা প্রস্তুতিমূলক সভাও করেছে, একটা কমিটিও গঠন করা হয়েছে। গতকালকে সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এখানে সভাপতিত্ব করেন দলটির খুবই গুরুত্বপূর্ণ নেতা, সেক্রেটারি যিনি আছেন জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তো এই সভায় এই মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটিও তারা গঠন করেছে এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছে। এখানে দলটির খুবই গুরুত্বপূর্ণ অনেক নেতারাই উপস্থিত ছিলেন। আর সভা শেষে এই মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য আল্লাহ তাআলার সাহায্য তারা কামনা করেছেন, পাশাপাশি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। আমার কাছে মনে হয় আর কি যে এই প্রোগ্রামটাতে জনাব তারেক রহমানের প্রোগ্রামের চেয়ে বেশি মানুষ বা বেশি লোক সমাগম করার একটা পরিকল্পনা জামাতের রয়েছে। কারণ অনেকেই ভাবছে যে জামাতের আসলে কর্মী, সমর্থক, ভোটার কতটুকু আছে। তবে জামাত কিন্তু অতীতের তুলনায় এবার রাজনীতিতে ভিন্নতা আনছে। তাদের অমুসলিম শাখা তৈরি করা হয়েছে। আর তাদের যে নারী শাখা, অন্যান্য সময় তারা অনেকটা গুপ্তভাবে কাজ করলেও 5ই আগস্টের পর তারা কিন্তু প্রকাশ্যে কাজ করছে। আর আমার ধারণা এখানে নারী শাখাদেরকে আনবে না, বা এখানে তাদের যারা ছাত্র শিবির বা অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের একটা বড় ধরনের সমাবেশ ঘটাবে। কারণ বিএনপির এই গণজমায়েত বা ধরেন তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে এই জমায়েত রাজনৈতিকভাবে একটা ইফেক্ট কিন্তু ফেলেছে দেশে এবং বিদেশে। থাকে না পাবলিকের মন মস্তিষ্কে যে না দেখো বিএনপির এখনো কতটা সুগঠিত এবং তাদের কি পরিমাণ নেতা কর্মী। আর যেহেতু তারেক রহমান 17 বছর পরে আসছেন বিষয়টা ভিন্ন ছিল। তবে জামাতের যিনি আমির তিনি প্রতিদিনই ঘুরঘার করেন, তারপরেও দেখবেন যে আমার ধারণা আর কি ভিন্ন হতে পারে, যেহেতু তারা মহা সমাবেশ এমনকি একটা লম্বা চূড়ার সময় নিয়ে তারা এই আয়োজন করতে যাচ্ছেন। এখন এই প্রোগ্রামটা আসলে কোথায় হবে 3রা জানুয়ারি জানি, বাট এত বড় মহাসমাবেশ কোথায় করবেন? দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন, ভুল বক্তব্য দিলেন
যে বক্তব্যে আমরা একমত নই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য। দর্শক, আমাদের সবার নৈতিক দায়িত্ব তারেক রহমান যা ঘটিয়েছেন তার প্রতিবাদ জানানো। তারেক রহমান দেশে এসেছেন, এই জন্য বিএনপির সাথে আমরাও খুশি। বিশেষ করে ব্যক্তি তারেক রহমান রাজনৈতিক নেতার ঊর্ধ্বে, তার যে ইমোশন, এর প্রতি বরাবরের মতোই আমাদের শ্রদ্ধা। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে 5 আগস্ট পরবর্তী পরিবর্তন, এই পরিবর্তনের বিরুদ্ধে কার্যত তিনি অবস্থান নিয়েছেন। তিনি এই পরিবর্তনের সাথে একমত নন, তিনি উল্টো পথে হাঁটছেন। জনমনে যে সন্দেহ এবং যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেটা সত্য হচ্ছে। কি? জনমনের সন্দেহ এবং আনন্দবাজারের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান ভারতের উপর ভরসা করে এসেছেন, দিল্লির সিগন্যালে এসেছেন। ওই যে আমার আসার সিদ্ধান্ত অবারিত নয়, একক সিদ্ধান্ত নয়, এই সব ব্যারিকেড উঠে গিয়েছে। কি সেটা? ওই যে দিল্লির গ্রিন সিগন্যাল পেয়েছেন, মানে ভারত তারেক রহমানকে সমর্থন দিবে, ক্ষমতা এনে দিবে। এখন তারেক রহমানকে ভারত সমর্থন দেওয়ার অর্থ কি, এটাও আবার জনগণকে বুঝতে হবে। এর অর্থ হচ্ছে 1/11 যেরকম একটা সূক্ষ্ম কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ওইভাবে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেয়া, এটা হচ্ছে ওই কারচুপি সূক্ষ্ম নির্বাচনের তাৎপর্য। তো দর্শক, তারেক রহমান সেটাই চায়। তারেক রহমান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে বিরাট কিছু আপত্তিকর জায়গায় এসেছে। যেমন প্রথমে সবচেয়ে আলোচিত বিষয় শরীফ ওসমান হাদির ঘটনাটায় আসি। শরীফ ওসমান হাদির মূল পরিচয় কি, তাকে কেন হত্যা করা হয়েছে, আমরা কিভাবে দেখি, এটা আগে প্রথমে বলি। শরীফ ওসমান হাদির মূল পরিচয় হচ্ছে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক। মূলত শরীফ ওসমান হাদির শাহাদাতের পর যত প্রতিক্রিয়া সবকিছু কিন্তু ভারতের বিরুদ্ধে, এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে এই 55 বছর ইতিহাসের সবচেয়ে তলানিতে, এমনকি বাংলাদেশ সরকার হুমকি দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক সীমিত করবো, ভিসা দেওয়া নিয়ে অনেকাংশে বন্ধ। বাংলাদেশ তার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায়, ভারতও বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায়, এবং নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছে একে অপরকে হাই কমিশনকে ডেকে তলব করে 10 দিনে 2 বার, যেটা অতীতে কখনো ঘটেনি। একই দিনে বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে ডাকে, ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডাকে। তো এগুলো তাহলে এটার অর্থ কি? এর মানে শরীফ ওসমান হাদি ইজ অল অ্যাবাউট ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন। শরীফ ওসমান হাদির সুপ্রিমেসি এটা। ওসমান হাদি জুলাইয়ের কোনো সমন্বয়ক ছিলেন না, জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিলেন, কিন্তু কোনো সমন্বয়ক ছিলেন না। ওসমান হাদি কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, তার কোনো বড় রাজনৈতিক দল নেই, এবং তার কোনো দলই নেই। ইনকিলাব মঞ্চ এটা কোনো পলিটিক্যাল পার্টি না, ইনকিলাব মঞ্চ এটা একটা কালচারাল অর্গানাইজেশন। তিনি নির্বাচন করতে চেয়েছেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে, স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চেয়েছেন। ওয়াকার কি কলকাঠি নাড়ছেন? নিজের দায়িত্ব কি ভুলে গেলেন ওয়াকার? 5ই অগস্ট তিনি ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? দীপু চন্দ্র দাসের হত্যার সময় কোথায় ছিল ওয়াকারের সেনা? নাকি দীপু চন্দ্র দাসকে ওয়াকার দেশের নাগরিক হিসাবেই মানেন না? বাংলাদেশে কি এখন লাশের রাজনীতি চলছে? লাশের মধ্যে আবার গরিব বড়লোক বিভেদ? দীপুর হত্যার সঙ্গে কোনোভাবে কি জড়িত ওয়াকার কিংবা বাংলাদেশ সেনা? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে দেশে আকাশ ছোঁয়া, সে দেশে বুলেট বন্দুক এত সস্তা কিভাবে? হাদির খুনিকে কে এতটা সাহস জোগালো? ওয়াকার কি চাইছেন নির্বাচন পিছিয়ে দিতে? আসুন উত্তর খোঁজা যাক। আজ আবারও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে কথা না বলে থাকতে পারছি না, কারণ ক্রমশ রহস্য বাড়াচ্ছেন ওয়াকার নিজেই। 2024-এর 5ই অগাস্টের পর থেকেই ওয়াকারকে নিয়ে কৌতূহল বাড়ছে, কারণ 5ই অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ওয়াকার বাংলাদেশবাসীকে সেখানকার নিরাপত্তার দায়িত্ব নিয়ে আশ্বস্ত করেছিলেন। তবে 3রা অগাস্ট এটা পরিষ্কার হয়ে গিয়েছিল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনা সরকারের নির্দেশ অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন আর দমন করবে না। অথচ 5ই অগাস্ট ওয়াকার কি বলেছিলেন? তিনি সকলকে শান্ত থাকতে বলেছিলেন। তিনি অন্তর্বর্তী সরকার গঠন করে দেবেন বাংলাদেশে, এবং প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি মতো নিরাপত্তা দিতে পারছে কিনা সেটা দেখভাল করবেন ওয়াকার স্বয়ং। সব থেকে বড় কথা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রুখতে বা ঠিক রাখতে সেনা কাজ করবে। কিন্তু এটা ওয়াকারের চরম শত্রু কি বলতে পারবেন? 5ই অগাস্টের পর থেকে 15-16 মাসে সেনা বা সেনাপ্রধান এক্ষেত্রে কোনো তৎপরতা দেখিয়েছেন কিনা? সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশে। দীপু দাসের ঘটনা তার সাম্প্রতিকতম উদাহরণ।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে তারেক রহমানের দেশে আসার বিষয়ে কথা হয় এবং সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই তারেক রহমানের বিষয়ে আপনার মন্তব্য কী এবং তার দেশের প্রত্যাবর্তন বা আওয়ামী লীগের যে বিভিন্ন পরিকল্পনা, এগুলো নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।